রাত বেড়েই চলেছে। রাতের বেলা কষ্টগুলো দ্বিগুণ আকার ধারণ করে। মানুষকে বানিয়ে দেয় নিশাচর প্রাণী। আয়মান ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশপানে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে। ধোঁয়াগুলো কিছু দূর গেলেই শূন্য মিলিয়ে যায়। ইস, কষ্টগুলো যদি এভাবে শূন্যে মিলিয়ে যেত, তাহলে শহর জুড়ে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়াতো না। আয়মানের আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশটাকে অনেক সুন্দর, অনেক বেশি আপন মনে হচ্ছে। প্রিয়তা কোনো এক জায়গায় এই আকাশের নিচেই তো আছে। কারো পায়ের শব্দ শুনে আয়মান পিছনে তাকালো। আরিয়া দাঁড়িয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে আরিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। কিছু বলবি পুতুল? আরিয়ার চক্ষু শীতল। খুব সহজভাবেই বলল, বৌমনির সাথে কি এমন করেছিস যে বৌমনি চলে গেছে? আস্তে আস্তে কণ্ঠ ভারী হয়ে আসলো। দা ভাই, ছোটবেলা থেকেই আমি একা একা বড় হয়েছি। তোকে ছাড়া কাউকে পাইনি খেলার সাথী হিসেবে। বড় হতে হতে তুই ব্যস্ত হয়ে পড়লি। তোকে কাছে পেতাম না। আগের মতো পুতুল খেলার পুতুল বলে ডাকতি না। কিছু বান্ধবী হলেও তবু একা একা ফিল হতো। এত সুন্দর রাজপ্রাসাদে আমি থাকতে পারতাম না। একাকিত্ব আঁকড়ে ধরতো। যখন থেকে বৌমনি এসেছে, আমার একা লাগতো না। তোর সাথে বৌমনির সম্পর্ক যেমনই থাকুক, আমাকে নিজের বোনের মতোই জানতো। তুই শেষ পর্যন্ত কি করলি? মেয়েটাকে তাড়িয়ে দিলি কেন দা ভাই, কেন? তুই আমার জন্য হলেও বৌমনিকে রেখে দিতি। ও চলে গেল, তুইও যেতে দিলি। আমার বোনের মতো বৌমনিকে তুই কেড়ে নিয়েছিস। আমি আবার একা হয়ে গিয়েছি দা ভাই। তুই আসলে একটা স্বার্থপর দা ভাই। নিজেকে ছাড়া কিছুই বুঝিস না। মা বাবা থাকলে এমনটা হতো না। আমার মাকে খুব মনে পড়ছে। মা কেন আমাকে ছেড়ে গেল, চলে গেল? আমি কি জীবনে কাউকে আপন করতে পারবো না? আরিয়ার দুই নয়ন অশ্রুসিক্ত। টুপ টুপ করে বদন বেয়ে নিচে পড়ছে। ধূপ ধাপ পা ফেলে চলে গেল। আয়মানের কষ্টের মাত্র দ্বিগুণ বেড়ে গেল। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে। ধপাস করে বসে পড়ল। নিজের চুলগুলো খামছে ধরেছে। মৃদু আর্তনাদ করছে। দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ এক গগনবিদারী চিৎকার করে উঠল। কেন আমার সাথে এমনটা হয়? সব বিচ্ছেদ কেন আমার ভাগ্যে লেখা? আমি আর পারছি না। আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমারও তো কষ্ট হয়। কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? কেউ বেঁচে থেকেও নেই। কেউ বা নিজের ভালোবাসার জন্য আমাকে একা করে অজানায় পাড়ি জমিয়েছে। অন্য কারো করা পাপের শাস্তি আমি কেন পাচ্ছি? আস্তে আস্তে গলা জড়িয়ে আসলো। চুপ করে তাকিয়ে রইল চিলে কোঠার শূন্য দরজার দিকে। বুকের ভেতরে তোলপাড়টা নিজের রক্তের সম্পর্কের বোনটা পর্যন্ত বুঝল না। 17 বছর আগের বিচ্ছেদের কথা তুই জানলে হয়তো আজ তুই তোর দা ভাইয়ের পক্ষে কথা বলতি। আমি স্বার্থপর নয় রে পুতুল। এই নিষ্ঠুর সমাজ আমাকে স্বার্থপরের খোলসে আবদ্ধ করেছে। তোর থেকে আমি বেশি একাকিত্ব অনুভব করেছি। হাজারবার মৃত্যু কামনা করে, হাজারবার তওবা করেছি শুধুমাত্র তোর জন্য। তোর ছায়া হতে। আমার তো ছায়া হয়ে কেউ ছিল না। ছাদের কোণে রাখা ইটের কণাগুলো আঁকড়ে ধরে কষ্ট নিরাময়ের চেষ্টা করছে। জীবনের জমে থাকা কষ্টগুলো নতুন রূপে ফিরে এসেছে। কষ্টের সজীবতা আয়মানকে নির্জীব করে দিচ্ছে। বারবার ভেঙে দিতে চাইছে। আয়মান নামক মানবের অস্তিত্বকে। হাত থেকে অনবরত রক্ত ঝরছে। তার কোনো হেলদোল নেই আয়মানের। মনের যন্ত্রণার কাছে এটা যে সূক্ষ্ম যন্ত্রণা। হঠাৎ আকাশে ছেয়ে গেল কালো কাদম্বিনী। আকাশে জুড়ে তারাদের ভিড় আর দেখা যাচ্ছে না। চাঁদ খুব করে লুকোচুরি খেলছে। ঝুম বৃষ্টি নেমেছে শহর জুড়ে। শহর জুড়ে সজীবতা ফিরাতে ব্যস্ত প্রকৃতি। খুব করে ধুয়ে মুছে দিতে চায় আয়মানদের কষ্টগুলো। আয়মান হাঁটুতে মুখ গুজে বসে আছে ছাদে। আয়মানের কৃষ্ণবর্ণের শরীরের উপর দিয়ে হাজারো বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে খুব যতনে। চোখের জল বৃষ্টির জল মিশে একাকার, যেন শ্রাবণীর মুখ্য উদ্দেশ্য আয়মানের চোখের জল গোপন করার। প্রতিটি ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বলেছে, পুরুষকে কান্না মানায় না, বড্ড বেশি অসহায় লাগে। কাঁদতে না পারা পুরুষদের জন্য আমার এই আয়োজন। বৃষ্টির গতি বেড়েই চলেছে। আমিরুল ইসলাম কিছুক্ষণ ধরে বুকে ব্যথা অনুভব করেছে। প্রথমে স্বাভাবিক ভাবলেও তীব্রতা বেড়েই চলেছে। দেরি না করে অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছে রেহেনা বেগম। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল হাসপাতালে।
প্রিয়তা সব কিছুর জন্য নিজেকে দায়ী করছে। না পারছে নিজেকে সামলাতে, না পারছে পরিবারকে সামলাতে। রেহেনা বেগম ছেলে মেয়েদের জন্য নিজেকে ধরে রেখেছে, না হলে যে ওরাও ভেঙে পড়বে। চারিদিকে প্রতিধ্বনিত হয় মুয়াজ্জিনের আজান। পাখিদের কলরব যেন স্রষ্টাকে স্মরণ করার জামাতের আহ্বান। এ কলরব সুদূর ইয়াসরিব থেকে আসা বেলালের কণ্ঠধ্বনি। নিজের জীবন সংশয়ে পড়ে যখন নবী ছেড়ে এসেছিলেন নিজের জন্মভূমি, খুঁজে নিয়েছিলেন এক নিরাপদ আশ্রয়, পেয়েছিলেন এখানেই যার সন্ধান। সেই আশ্রয়ই যেন আজ হয়েছে পাখিদের বাসস্থান। আকাশে লালাভাব ফুটে উঠেছে, আকাশ কিছুটা পরিষ্কার। বৃষ্টির রেশ কেটে গেলেও শহর পানিতে ভরপুর। আমিরুল ইসলাম বুকে ব্যথাটা ছিল সুস্থিত অ্যানজাইনা। আবেগীয় বিষণ্ণতার কারণে সাধারণত এই ধরনের অ্যানজাইনা হয়ে থাকে। ডাক্তার আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে যেতে বলেছে। এখন কোনো ভয় না থাকলেও চিন্তামুক্ত থাকতে বলেছেন। প্রিয়তা, রেহেনা বেগম, পিয়াস আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে আসেন। প্রিয়তা এখনো ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। বাবার পাশে ঠাঁই হয়ে বসে আছে, যেন হাজার যুগ পেরিয়ে বাবার সাথে দেখা হলো তার। দু নয়ন ভরে দেখছে বাবাকে। আয়মান কাক ভেজা হয়ে ঘরে ফিরেছে। পিয়াসের ফোন পেয়ে ফজরের সময় বেরিয়ে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার আগেই বৃষ্টির আগমন। গুড়ি গুড়ি বৃষ্টিতে ছেয়ে গেছে পুরো শহর। আকাশের বিশালতায় মেঘের বিষণ্ণতা। আয়মান হতদন্ত পায়ে প্রিয়তাদের বাসায় ঢুকলো। সুরসার নীরবতা বইছে পুরো বাড়িতে। রেহেনা বেগম নীরবে রান্নাঘরে কাজ করছে। আয়মানকে দেখে কিছুটা অবাক হলেন রেহেনা বেগম। শাড়ির আঁচলে হাত মুছে আয়মানের দিকে এগিয়ে গেলেন। অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুমি এত সকালে এখানে? আয়মান ইতস্তত বোধ করে বলল, কেমন আছেন মা? বাবা নাকি অসুস্থ? এখন কেমন আছেন? রেহেনা বেগম নিরাশ কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন ঘুমাচ্ছে। সারা রাত ঘুমায়নি। আসলে মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে তো, তাই কালকে তোমার উপর রেগে গেছে অনেক। অতিরিক্ত চিন্তায় সমস্যা হয়েছে। আয়মানের চোখ ছলছল করছে। তার বাবাও তো তাকে অনেক ভালোবাসতো। কত শত স্মৃতি জমে আছে বাবার সাথে। আজ তাকে এতিম বানিয়ে দূর অজানায় পাড়ি জমিয়েছে বাবা। বাবার মতো কেউ তাকে একটু ভালোবেসে আর কাছে টানে না। সবার কাছেই খারাপ, স্বার্থপর। আয়মানের অবস্থা দেখে রেহেনা বেগম কিছুটা কষ্ট পেলেন। মায়েরা এমনই হয়, একটু বেশি দয়ালু। কি হয়েছে তোমার আয়মান? কিছু না মা, প্রিয় কি ঘুমাচ্ছে? আমি একটু ওকে দেখতে চাই, প্লিজ মা, অনুমতি দেন। রেহেনা বেগম ইশারায় যেতে বললেন। আয়মান অনুমতি পেয়ে প্রিয়তার ঘরের দিকে পা বাড়ালো। দরজা একটু ফাঁক করে আয়মান ঘরে ঢুকলো। প্রিয়তা ঘুমের রাজ্যে হারিয়েছে অনেকক্ষণ হলো। গায়ে কম্বল জড়িয়ে বালিশ জড়িয়ে ধরে কাত হয়ে ঘুমাচ্ছে। খোলা জানালা দিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে প্রিয়তার মায়াবী মুখশ্রীতে। কপালের অবাধ্য চুলগুলো হালকা উঠছে, মাঝে মাঝে ঢেকে দিচ্ছে বন্ধ অক্ষিজোড়াকে। ঘুমন্ত প্রিয়তাকে সদ্য জন্ম নেয়া মাসুম বাচ্চার ন্যায় লাগছে। আয়মান প্রিয়তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, এ যেন হাজার বছর না দেখার তৃষ্ণা। প্রিয়তার মাথায় আলতো ছুঁয়ে ফিসে বলল, ওহে নিষ্ঠুর রমণী, এ কেমন নিষ্ঠুর রূপ তোমার! অন্যের ঘুম হরণ করে নিজেই করেছ ঘুমের রাজ্যে বিচরণ। এতটুকু দয়াশীল হতে পারতে না? এই অধমের জন্য কি তোমার মনে কোনো দয়া মায়া নেই? তবে কেন এত মায়াবী লাগছে তোমাকে? যুগ যুগ তোমাকে আমাতে আবদ্ধ করার তৃষ্ণা আমার বক্ষ জুড়ে একটু কি পারতে না তোমার ভালোবাসায় নিবারণ করতে? গ্রীষ্মের খরতাপে ফেটে চৌচির হয়ে যাওয়া আবাদ ভূমি যেমন বর্ষার মেঘমালার আদরে জল ধারায় নতুন জীবন ফিরে পায়, তুমি আমার জন্য ঠিক তেমন ছিলে প্রিয়। কেন হলে না আমার হাড় কাঁপানো শীতের উষ্ণতা? খুব ইচ্ছে করে জানো, তোমার গ্রীবায় মুখ গুজে শান্তির ঘুমে হারিয়ে যায়। সকল গ্লানি ক্লান্তি বিষণ্ণতার অবসান ঘটিয়ে তোমার ছোঁয়ায় সিক্ত হয়ে নতুন করে বাঁচি। আমার ভাগ্য কি এতই খারাপ প্রিয়, যার জন্য তুমি আমাকে বঞ্চিত করছো ভালোবাসা থেকে? খুব বেশি কি চাওয়া হয়ে যাচ্ছে আমার প্রিয়? তবে একটু শুধু চাইব,
তুমি আমাতে আবদ্ধ থাকো আজীবন আমরণ। প্রিয়তা কারো শীতল স্পর্শ অনুভব করতেই ঘুম ঘুম চোখে তাকালো। আয়মান তার পাশে বসে আছে, চোখের সামনে ভাসছে সেই দিনের চিত্রটা, কানে বাজছে আয়মানের উচ্চারিত প্রতিটি ধ্বনি। হকচকিয়ে উঠে বসে গায়ে ওড়না জড়ানো, বিরক্তি কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে আসতে বারণ করা হয়েছে, ভুলে যাচ্ছেন কেন? আয়মান শীতল কণ্ঠে বলল, যেখানে তুমি আছো সেখানে একবার নয়, হাজারবার আসবো, তাড়িয়ে দিলেও আসবো। আমার ভালোবাসা বারবার তোমার কাছে আসতে বাধ্য করে প্রিয়। আপনার এসব কথা শোনার কোনো ইচ্ছে নেই। আপনার কারণে আমাদের সুখী পরিবারে অশান্তি নেমে এসেছে। আমার আব্বুর এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। একটা পরিবারে ঝড় বয়ে এনে এখন এসেছেন তামাশা দেখতে। আর কখনো আসবেন না যদি আমার ভালো চান। আপনি যদি চান আমি ভালো থাকি, তাহলে আপনার ছায়াও যেন আমার গায়ে না পড়ে। চলে যান এখান থেকে। আপনাকে আমার অসহ্য লাগে। মুক্তি চাই আমি। আয়মানের কণ্ঠ ভারী হয়ে আসছে, তবুও মুচকি হেসে বলল, দিব, খুব তাড়াতাড়ি দেব। আমার দেহ মুক্তিতে যদি তোমার শান্তি মেলে তবে তাই হোক। তবে মনে রেখো প্রিয়, একদিন তুমি প্রচণ্ড অসুখে ভুগবে। আমাকে না পাওয়ার অসুখ তোমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। আমাকে দেখার জন্য তোমার ওই কাজল কালো আখের অসুখ হবে। দেহ জুড়ে আমাকে কাছে পাওয়ার হৃদয় জুড়ে হৃদয় হরণের। সেই দিন তুমি পেয়েও হারানোর যন্ত্রণা ভোগ করবে। যে দুঃখ তুমি আমাকে দিয়েছ, অনুরূপ দুঃখ ফেরত পেয়ে তুমি অবাক হবে। একদিন তোমার আকাশে ঝুম বৃষ্টি হবে, আচমকা ভিজবে তোমার গাল। তবে সেটা বৃষ্টির জলে নয়, তোমার চোখের জলে। কোনো এক কাঠফাটা দুপুরের রোদে পাওয়া জল তেষ্টার মতো আমাকে দেখার তৃষ্ণায় তোমার বুকের বা পাশটা খুব করে পুড়বে। কোনো এক সকালে ভেজা চুল নিয়ে তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকবে আমি চুল মুছে দেওয়ার অপেক্ষায়। শাড়ির ভাঁজ এলোমেলো থাকবে, কিন্তু গুছিয়ে দেওয়ার জন্য আমি আর থাকবো না। বেডসাইড ড্রয়ারে জ্বরের ওষুধ ঠিকই থাকবে, কিন্তু রাতে কেউ যত্ন করে খাইয়ে দিবে না। হঠাৎ হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবে, আমার বুকে বা পাশে মাথা রাখার জন্য তোমার হাতটা আমায় খুঁজবেন, কিন্তু সেখানে কেবল আমার শূন্যতাই পড়ে আছে। খাবার খেতে গিয়ে তোমার যখন হেঁচকি উঠলে হয়তো ভাববে তোমায় আমি স্মরণ করছি, কিন্তু সেই দিন আমি তোমায় ভুলে যাব। ভাববো না তোমার কথা। প্রতি ক্ষণে ক্ষণে আমার অপেক্ষা তোমার চোখের জল নামাবে, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হবে না। তবুও বলবো, ভালো থেকো। আইমান দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। প্রিয়তা ঘরের মধ্য থেকে বের হতে পারেনি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইমানের যাওয়ার পানে। প্রিয়তার ভেতরটা খা খা করছে, চোখের সামনে ঝাপসাও লাগছে। চোখের জল আটকে গেছে, বুকের বাম পাশে চিনচিন ব্যথায় অতিষ্ঠ হচ্ছে শরীরটা। আইমান চোখের জল মুছে ড্রয়িং রুমে দাঁড়িয়ে পড়ল। রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে রেহেনা বেগমের পা ছুঁয়ে সালাম করল। মা, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে মাফ করে দেবেন। জানি অনেক অন্যায় করেছি, তবুও বাবাকে বলবেন নিজের ছেলে ভেবে হলেও আমাকে যেন ক্ষমা করে দেন। ভালো থাকবেন, আসি এখন। রেহেনা বেগম মাথায় হাত বুলিয়ে দিল। কিছু বলার আগেই আয়মান চলে গেল। রেহেনা বেগম অজানা কারণে ভয় পাচ্ছে। কি এমন তার মেয়ের সাথে হয়েছে? প্রিয়তা উঠে দাঁড়ালো, আস্তে আস্তে বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। আয়মানের শুভ্র পাঞ্জাবি বৃষ্টির পানিতে শরীরের সাথে লেপ্টে আছে। হাতে থাকা সাদা ব্যান্ডেজ লাল রক্ত মাখামাখি। প্রিয়তার ভেতরটা ধূপ করে উঠল। না পারছে কিছু বলতে, না পারছে আয়মানের এই অবস্থা দেখতে। আয়মান ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে চলে গেল। ঝড় বৃষ্টি ক্রমশই বাড়ছে, চারদিকে অন্ধকার ছেয়ে গেছে। থেকে থেকে বজ্রপাতের কড়া আলোতে আলোকিত হচ্ছে শহর। হঠাৎ বজ্রপাতের বিকট আওয়াজে প্রিয়তার কানে হাত দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু আইমানের কান পর্যন্ত প্রিয়তার কণ্ঠস্বর পৌঁছালো না। গাড়ি ততক্ষণে ছুটে গেল অনেক দূরে। দূর অজানায় গাড়ি জমাতে আইমান ছুটছে। সব মায়া ভালোবাসা বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছে অনেক দূর, যেখান থেকে প্রিয়তার উপর আয়মানের ছায়া কোনোদিন পড়বে না। প্রিয়তার মাথা ভারী হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার দেখছে সব, কানে কোনো শব্দ পৌঁছাচ্ছে না। প্রিয়তা বারান্দার ফ্লোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ল, বৃষ্টিতে ভিজে একাকার পুরো শরীর।
গন্তব্যহীন আয়মান আর মনে গাড়ি চালাচ্ছে। মনে মাঝে বয়ে যাচ্ছে কাল বৈশাখী ঝড়। অতীতের স্মৃতি বিজড়িত রাস্তায় রাস্তায় আয়মানের গাড়ি চলছে। একসময় বাবার সাথে প্রায় আসতো এই রাস্তায়। কত খুনসুটি মাখা ছিল বাবা ছেলের মুহূর্তগুলো। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, ঝড়ের তীব্র বাতাসে নুইয়ে পড়ছে রাস্তায়। জনমানবহীন রাস্তায় আয়মানের গাড়িকে পেছন থেকে একটা কালো গাড়ি অনেকক্ষণ যাবৎ ফলো করছে। আয়মান সেদিকে পাত্তা দিল না, ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। হঠাৎ সামনে একজন মহিলাকে দেখতে পেল। ততক্ষণে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আয়মান গাড়ি থেকে সাইড করতে ভেঙে পড়া গাছের সাথে ধাক্কা খেলো। মুহূর্তের উল্টে গেল সাদা গাড়িটা। আয়মান ছিটকে পড়ল দূরে। সাদা পাঞ্জাবি রক্তে রঞ্জিত হয়ে উঠল। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে আয়মানের রক্ত। রক্ত সারা রক্ত দ্বারা সৃষ্টি হয়েছে জঙ্গলময়। চোখের সামনে ভাসছে প্রিয়তমার মায়াবী মুখশ্রী। হাজারো স্মৃতি বুকের মধ্যে, প্রিয়তমার সাথে হাজার বছর বাঁচার আক্ষেপ। ছটফট করতে লাগলো আয়মান। মৃত্যুর আগে শেষ মুহূর্তে যদি তার প্রিয়তম স্ত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারত। পৃথিবীর শেষ দেখা যদি হতো, প্রিয়তমার বদনখানি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুনত হৃদয় হরণে হৃদয়ের হাহাকার। আয়মান উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। শেষ নিঃশ্বাস প্রিয়তার কোলে মাথা রেখেই ত্যাগ করবে। প্রিয়তাকে একবার বলতেই হবে, এই দেখো, তোমার কথা রেখেছি। প্রিয়, আমি চলে যাচ্ছি বহুদূর, যেখান থেকে তোমার উপর আমার কোনো ছায়াও পড়বে না। তুমি খুব ভালো থাকবে, তাই না প্রিয়? তখন কি প্রিয়তার কাজল কালো আখিতে জলধারা নামবে? যেভাবেই হোক প্রিয়তার কাছে পৌঁছাতে হবে। আয়মানের সমস্ত শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। তবুও উঠে দাঁড়ালো, পথ চলার শক্তি নেই। এক পা সামনে এগিয়ে দিতেই পড়ে গেল মাটিতে। চোখের সামনে সব ঝাপসা লাগছে, মাথা ভারী হয়ে উঠেছে। ধীরে ধীরে শরীর ভারী হয়ে আসতো, সমস্ত শক্তি ফুরিয়ে গেল। পড়ে রইল নিস্তেজ নিথর দেহখানি। প্রিয়তার জ্ঞান ফিরতেই নিজেকে ঘরে আবিষ্কার করলো। পাশে পিয়াস দাঁড়িয়ে আছে, চোখগুলো ভিজা। প্রিয়তা হকচকিয়ে উঠে বসল। ভাই, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? পিয়াস ভেজা কণ্ঠে বলল, তুমি ঠিক আছো তো? প্রিয়তা সন্দিহান চোখে পিয়াসের দিকে তাকালো। কি হয়েছে সত্যি করে বলতো, মিথ্যা কিছু বলবি না কিন্তু। অজানা ভয়ে চুপসে গেল প্রিয়তা। চোখ থেকে অবাধ্য নোনা জল পড়ছে। পিয়াস হু হু করে কেঁদে উঠল। আপি, ভাইয়া হাসপাতালে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাইয়ার অবস্থা খুব খারাপ আপি, অনেকক্ষণ হলো এখনো জ্ঞান ফিরেনি আপি। প্রিয়তার অজানা ভয় সত্যি হলো। কানে বাজছে আয়মানের কথাগুলো, বলা কথাগুলো। আয়মান এভাবে সত্যি করতে উড়ে পড়ে লাগবে, প্রিয়তা ভাবতে পারেনি। কানে হাত দিয়ে গগন বিদারী চিৎকার করে উঠল। তব দেখিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আস্তে আস্তে বলল, আমাকে নিয়ে চলো পিয়াস, আমি এক্ষুনি যেতে চাই। পিয়াস প্রিয়তাকে ধরে ড্রয়িং রুমে আনলো। রেহেনা বেগম গালে হাত দিয়ে বসে আছে। তার ধারণা প্রিয়তার সাথে ঝগড়া করে নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে আয়মান। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে এসেছেন। খবর পেয়ে ছুটে গেলেন হাসপাতালে। প্রিয়তাকে দেখে উঠে দাঁড়ালেন। প্রিয়তা মায়ের বুকে ঝাঁপড়ে পড়ে কাঁদতে লাগলো। রেহনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। নীরবে তিনিও চোখের জল ফেলছে। মেয়ের এমন কষ্টের মুহূর্তগুলো সাক্ষী কোনো মায়েরাই ঠিক থাকে না। প্রায় 40 মিনিট পর হাসপাতালে পৌঁছালো প্রিয়তারা। আরিয়া, অনু, ইরা সহ গার্ডরা হাসপাতালে আছে। আয়মানের অ্যাক্সিডেন্টের কথা যতটা সম্ভব গোপন রাখা হয়েছে। আরিয়া প্রিয়তাকে জড়িয়ে কেঁদে উঠল। বৌমনি, দা ভাইয়ের কি হয়েছে? তোমার সাথেই তো শেষবার কথা হয়েছে দা ভাইয়ের। তুমি কি বলেছ দা ভাইকে, যে কারণে দা ভাইয়ের এই অবস্থা? বলো না বৌমনি, কি বলেছ তুমি? প্রিয়তা পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ার কথার কোনো উত্তর তার কাছে নেই। আরিয়া কাঁদছে আর একের পর এক প্রশ্ন করছে। প্রিয়তা আরিয়াকে নিয়ে বসলো। মুখ দিয়ে একটা কথাও বের হয়নি প্রিয়তা। চোখে পানি টলমলো করছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর ডাক্তার বাহিরে আসলো। আরিয়া দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার জানালো আল্লাহর অশেষ রহমতে গুরুতর কিছু হয়নি, তবে ডান হাতে আঘাত পেয়েছে। মাথায় এবং শরীরের কিছু জায়গায় কেটে গেছে। আয়মানকে ক্যাবিনে নেওয়া হলো। প্রিয়তা দেরি না করে আয়মানের কাছে ছুটে গেল। আয়মানের পাশে বসে এক দৃষ্টিতে পরখ করলো। আয়মানের আঘাতপূর্ণ দেহটাকে
কতটা নিথর হয়ে পড়ে আছে। চোখের জল গড়িয়ে পড়ল আয়মানের ঠোঁটের ওপর। আয়মান আস্তে আস্তে চোখ খুলতে চেষ্টা করলো। প্রিয়তা উঠে দাঁড়ালো, ধীর পায়ে বাহিরে চলে গেল। আয়মান চোখ খুলে ধোঁয়াশার মাঝে প্রিয়তাকে দেখল। সূর্যের আলোতে মিলিয়ে যাওয়া কুয়াশার মতো প্রিয়তাও মিলিয়ে গেল। চোখের ঝাপসা যত কাটছে, প্রিয়তা তত অদৃশ্য হচ্ছে। এ কি তবে অলিক মৃগের মতো প্রিয়তাকে দেখেছে সে, নাকি সত্যিই প্রিয়তা এসেছে? হঠাৎ খেয়াল করলো তার ঠোঁট নোনা জলে ভেজা। আয়মান হাজার যন্ত্রণার ভেতরেও একটুখানি স্বস্তি পেল প্রিয়তার আগমনে। আয়মান উঠে বসতে চাইল, কিন্তু মাথায় প্রচণ্ড ব্যথায় করে উঠল। প্রায় 5 ঘন্টা পর আয়মানের জ্ঞান ফিরল। নার্স এসে বলল, আপনাদের মধ্যে প্রিয়কে জ্ঞান ফেরার পর থেকেই প্রিয় প্রিয় করছে। প্রিয়তা হকচকিয়ে উঠল। আরিয়া প্রিয়তাকে যাওয়ার জন্য ইশারা করলো। প্রিয়তা ধীর পায়ে আয়মানের কাছে গেল। আয়মানের নিভু নিভু চোখে উপরের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা পাশে এসে দাঁড়িয়ে রইল। আয়মান প্রিয়তার দিকে না তাকিয়ে বসতে বলল। প্রিয়তা বসল। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। অনেকক্ষণ পর প্রিয়তার নীরবতা কাটিয়ে বলল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? ইচ্ছে করে এসব করেননি তো? আয়মান আচমকা অট্ট হেসে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা তবদা খেয়ে আয়মানের দিকে তাকালো। আয়মান হাসি থামিয়ে বলল, তুমি জিজ্ঞাসা করছো এটা? তুমি তো তাই চেয়েছিলে, কিন্তু আফসোস সেটা হয়নি। একজন মহিলাকে বাঁচাতে গিয়ে এমনটা হয়েছে। প্রিয়তা আয়মানের এখন আচরণে হতবাক। তারপরও নিজেকে সামলে বলল, আমি কখন বললাম আপনার ক্ষতি চেয়েছি? মিথ্যা অপবাদ, দোষারোপ আর কত করবেন আমাকে? আয়মান শীতল কণ্ঠে বলল, তবে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে বলছো? প্রিয়তা কিছু বলল না। আবারও নীরবতা দুজনের মাঝে। হাজারো কথা বলার থাকলেও জড়তা কাটিয়ে বলতে পারছে না কেউ। প্রিয়তা আয়মানের দিকে তাকিয়ে বলল, আজকে রাতে আমি থেকে যাব। আয়মান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, যদি বলতে সারা জীবন আপনার কাছে থেকে যাব, তাহলে নিঃসন্দেহে রেখে দিতাম আমাতে আবদ্ধ করে। কিন্তু এখানে রাখতে পারবো না, বাসায় চলে যাও। প্রিয়তা অন্যমনস্ক হয়ে বসে আছে। আয়মান আবার বলল, তুমি বারান্দায় গিয়ে অজ্ঞান হয়েছিলে কেন? প্রিয়তা হকচকিয়ে উঠল। ধীর কণ্ঠে বলল, জানি না, হঠাৎ করে। প্রিয়তা হকচকিয়ে উঠল। ধীর কণ্ঠে বলল, জানি না, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আয়মান চিন্তিত হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা উঠে দাঁড়ালো। আয়মান উদাস কণ্ঠে বলল, চলে যাচ্ছ? প্রিয়তা পেছনে ফিরে তাকালো। আপনি তো বললেন চলে যেতে। আয়মান আর কথা বাড়ালো না। দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তাকে বিদায় দিল। ছোট করে বলল, ক্ষণিকের জন্য মায়া বাড়াতে থেকে যেও না। এ মায়া বড্ড বেশি কষ্ট দেয়। গভীর রাত। আয়মানের ঘুম ভাঙতে শরীর কারো কোমল স্পর্শ অনুভব করলো। পাশ ফিরতে দেখলো প্রিয়তা গুটিসুটি মেরে শুয়ে আছে। একটু নড়াচড়া করলেই পড়ে যাবে। মুহূর্তে ভুলে গেল তাদের দূরত্বের কথা। বাম হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। ঘুমন্ত প্রিয়তার ললাটে চুমু এঁকে দিয়ে চুলগুলো ফু দিয়ে মুখ থেকে সরিয়ে দিল। মুচকি হেসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা ঘুমের ঘোরে আয়মানকে আরও কাছে টেনে নিয়ে টি শার্ট খামচে ধরল। নির্দ্বিধায় আয়মান প্রিয়তার জন্য মুখ গুজে চোখ বন্ধ করে নিজের সাথে মিশিয়ে নিল। পৃথিবীর সব পারফিউম হার মানাবে প্রিয়তার চুলের গন্ধের কাছে। প্রতিটা নিঃশ্বাস নেশা মনে হচ্ছে। এভাবে কাছে আসার কি দরকার ছিল সুইটহার্ট? তোমার স্পর্শ আমাকে সব ভুলিয়ে তোমার কাছে যেতে বাধ্য করে। হাতে না মেরে ভাতেও, ওহ সরি, রোমান্সের অভাবে মারতে চাও মনে হয়। এত দুষ্ট বুদ্ধি কই থেকে আসে তোমার মাথায়? এই অসুস্থ অবস্থায় এভাবে কাছে এসে যন্ত্রণা দিচ্ছ। উফ, ফিলিংস চেপে রাখা যাচ্ছে না। প্রিয়তার আয়মানের বিড়বিড় শব্দে ঘুম ভেঙে গেল। কিছুটা অস্বস্তি বোধ করে দূরে সরতে চাইল। আয়মান আরও শক্ত করে বাহুতে আবদ্ধ করলো। এমন নড়াচড়া করছো কেন? দেখছো না পেট ছোট? তাই তো তোমাকে চলে যেতে বলেছি, কিন্তু তুমি থেকে গেলে। শুধু তো থেকে গেলে না, অসুস্থ অবস্থায় এখন আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো। প্রিয়তা ভ্রুকুচকে বিরক্তির স্বরে বলল, আমি আবার এসব কখন করলাম? যত সব বাজে বাজে কথা। আয়মান নেশাক্ত কণ্ঠে বলল, এখনও আমার টি শার্ট কীভাবে খামছে ধরে আছো? এসবের মানে কি আমি বুঝি না? আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব ফোন দিয়ে এঁটেছো তুমি, তাই না?
আপনি না সকালে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন এত কথা কিভাবে বলছেন? আয়মান একটু ভাব নিয়ে বলল, আমি যদি মানসিকভাবে ভেঙে না পড়তাম তাহলে আমার কিছুই হতো না। আর এসব কাটাছেঁড়া হাত পা ভাঙা, এগুলোতে আমি অভ্যস্ত। এসব আমার ছোটবেলা থেকেই হয়ে এসেছে। প্রিয়তা চুপ করে রইল। আয়মান প্রিয়তার চুপ করে থাকা দেখে শীতল কণ্ঠে জটিলতা ছাড়া প্রশ্ন করল, থেকে গেলে কেন? দায়িত্ব নাকি ভালোবাসায়? প্রিয়তা অপ্রত্যাশিত প্রশ্নে চমকে উঠল। প্রশ্নটা বড্ড বেশি কঠিন মনে হচ্ছে। আয়মানের দিকে তাকিয়ে রইল, যেন চোখে সব উত্তর দেবে। আয়মান মুচকি হেসে আর চোখে বলল, প্রশ্নটা কি বেশি কঠিন করে ফেললাম? উত্তরটা আমিই দিই তাহলে। তুমি দায়িত্ব পালনের জন্য থেকে গেলে, এটাও ঠিক না। আর ভালোবাসা, সেটা তো কখনোই তোমার ছিল না। তুমি যেটাকে ভালোবাসা বলো, আমি বলি সেটা মোহ, ধোঁয়াশা আচ্ছন্ন টান, যা বেশি বেশি দিন স্থায়ী হয় না। এই সাময়িক টানে আজ আমার কাছ থেকে গেলে কালকে গেলে চলে যাবে। তুমি যদি আমাকে ভালোবাসতে, আমাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করতে, হয়তো আমাকে ক্ষমা করে আমার কাছে ফিরে আসতে। তুমি চলে যাওয়ার পর থেকে আমার প্রতিটা সেকেন্ডকে শতাব্দী মনে হয়েছে। চাইলে এখনও তোমাকে আমার কাছে বন্দি করে রেখে দিতে পারি, কিন্তু মনটা খুব করে চায় আমার এই তৃষ্ণার্ত বক্ষে তুমি নিজ থেকে ফিরে আসো। যেন খুব করে চাই আমার বুকে মাথা রেখে আমার নামে আমার কাছে নালিশ করো। তোমার চোখে মুখে আমাকে পাওয়ার তৃপ্ততা দেখতে চাই প্রিয়। তুমি যদি না পারো নিজ থেকে আমাকে আপন করে আমার কাছে ছুটে আসতে, তবে জোর করব না, দীর্ঘশ্বাসে 1000 বছর অপেক্ষা করব তোমার জন্য। আচ্ছা প্রিয়, নিজেকে কখনো প্রশ্ন করেছ তুমি স্ত্রী কতটুকু দায়িত্ব পালন করেছ? বিয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো খোঁজ নিয়েছ আমার? কখনো বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে দেখে পাশে দাঁড়িয়ে বলেছ আপনার মন খারাপ? মন খারাপ খারাপের কারণ শুনতে চেয়েছিলে? যার বুক নিজের বালিশ বানিয়ে নিশ্চিতে ঘুমিয়েছ, কখনো সকালবেলা জিজ্ঞেস করেছিলে রাতে সেই মানুষটা ঘুমিয়েছে কিনা? আমিও চাইলে 1000টা অভিযোগ করতে পারি, কিন্তু কখনোই করিনি। তোমার সব অবহেলা আমি আপন করে নিয়েছি। তোমার সব উদাসীনতা আমি মানিয়ে নিয়েছি, কারণ এসব জোর করে হয় না। কষ্ট হলেও কখনো প্রকাশ করিনি, কারণ তোমাকে আমার করে রাখতে চাই। বিয়েটা জোর করে হয়েছে বলে আমি সব কিছু থেকে বঞ্চিত। আয়মান দম ফেলে আবার বলল, তোমার কাছে এখন আমি খারাপ হলেও যেদিন আমাকে ভালোবেসে স্মরণ করবে, আমার কথা চোখ বন্ধ করে ভাববে, সেদিন মনে হবে তোমার জন্য আমার চেয়ে পারফেক্ট কেউ ছিল না, আমার চেয়ে বেটার অপশন থাকতে পারে না। প্রিয়তা ভাঙা কণ্ঠে বলল, আর কিছু বলবেন? না। দুজনের মধ্যে পিনপতন নীরবতা, বুকের মধ্যে সাগরের তোলপাড় ঢেউ। হৃদয়ে হাজারো কষ্ট বুনলেও প্রকাশের ইচ্ছে নেই। পরের দিন ঘড়ির কাঁটার টিক টিক শব্দে সেকেন্ড মিনিট ঘন্টা কেটে গেল। আয়মান বাসায় চলে এসেছে। ডান হাতটা এখনো ভালোভাবে নাড়াতে পারে না। কুসুম এবং আরিয়া আয়মানের দেখাশোনা করছে। প্রিয়তা সকালবেলা কোনো কথা না বলেই চলে গেল। আয়মান বাকশূন্য হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা পেছনে ফিরে তাকালে হয়তো দেখতো কেউ একজন তীব্র আক্ষেপ নিয়ে বসে আছে। হৃদয় উজাড় করে বলতে ইচ্ছে করে, থেকে যাও, কিন্তু নিষ্ঠুর প্রিয়া তো শুনল না হৃদয়ের কন্টন। কেটে গেল 1 মাস। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। স্নিগ্ধতায় ভরে গেল প্রকৃতি। প্রিয়তার আজ পরীক্ষা শেষ হলো। আয়মানের সাথে সেদিনের পর থেকে কখনো দেখা কিংবা কথা হয়নি। আয়মান আর নিজ থেকে যায়নি প্রিয়তার কাছে, যে যার মতো ব্যস্ত। আয়মান ইদানিং বহু ঝামেলার সম্মুখীন হয়েছে, তবে সেটা রাজনৈতিক কোনো দল নয়, অন্য কোনো নতুন শত্রুর আগমন। আয়মানের এলাকায় যথেষ্ট নিরাপদ। আয়মান বাইরে কোথাও গেলে ঝুঁকি থাকে। প্রিয়তা ভার্সিটি থেকে বের হয়ে আনমনে হাঁটছে। মনটা কেমন কুগাইছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। গাড়ির শব্দে ধ্যান ভেঙে পাশে তাকালো। আচমকা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পৈশাসিক আনন্দ পেয়ে প্রিয়তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে নিল। গাড়ি চলতে শুরু করলো। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। আকাশ জুড়ে লালাভাব ধীরে ধীরে মুছে যাচ্ছে। রেহেনা বেগম প্রিয়তাকে কল করেই যাচ্ছে। প্রিয়তার ফোন দুপুর থেকেই বন্ধ। আমিরুল ইসলাম চিন্তিত চেহারায় ঘরময় পায়চারি করছে। আয়মানকে ফোন করেই চলেছে। অনেকক্ষণ পর আয়মান ফোন ধরল। আসসালামু আলাইকুম বাবা, হঠাৎ ফোন করলেন, কোনো সমস্যা? এই ছেলে, আমার মেয়ে কোথায়? কোথায় আটকে রেখেছো তাকে?
আর কত অসভ্য রূপ দেখাবে তোমার? আয়মান যেন আকাশ থেকে পড়ল। প্রিয়তার সাথে গত 1 মাস দেখা হয়নি। আয়মানের ভেতরটা ভয়ে চুপসে গেল। প্রিয়জনকে হারানোর ভয়। কি হলো, কথা বলছো না কেন? বাবা, প্রিয়তা কোথায়? আমি সত্যিই জানি না। ওর সাথে গত 1 মাস দেখা হয়নি আমার। তোমার কথা কেন বিশ্বাস করব বলো? আমার মেয়ের কিছু হলে তোমাকে দেখে নেব কিন্তু। বিশ্বাস না করলে কিছু করার নেই আমার। এখন রাখছি। কথা দিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দেব। প্রিয়তা কি সত্যি তাকে ছেড়ে বহু দূরে চলে গেছে, নাকি ওর কোনো বিপদ হয়েছে? যদি চলে যায় তাহলে ফেরাবে কিভাবে? না না, প্রিয়তা বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না। তার সাথে অন্য কিছু হয়েছে। আয়মানের বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আয়মানের লোকজন অনেক জায়গায় প্রিয়তাকে খুঁজেছে। পুরনো সব শত্রুদের জিজ্ঞাসা করে কোনো লাভ হয়নি। কোথাও নেই প্রিয়তা। রাত বেড়েই চলেছে। আয়মানের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আয়মান রিসিভ করে কানে ধরতেই কেউ তৃপ্ততার সুরে বলল, সাবেক চেয়ারম্যান আমজাদ মির্জার একমাত্র ছেলে, বর্তমান এমপি মিস্টার আয়মান মির্জা। আপনি কি খুব কষ্টে আছেন? অবশ্যই থাকবেন। কেন থাকবেন না? আপনার জীবনের অন্ধকার হয়ে আমি এসে গেছি। আপনার প্রিয়তম স্ত্রীকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। বেচারি খুব কষ্টে আছে। আয়মান কথাগুলো পাত্তা না দিয়ে লোকেশন জানতে ব্যস্ত। এই মুহূর্তে প্রিয়তাকে উদ্ধার করাই একমাত্র লক্ষ্য। এসব কথা শুনে বসে থাকলে প্রিয়তা আরও কষ্ট পাবে। মহিলাটি আবার বলে উঠল, আয়মান মির্জা, আপনি কি ভয়ে অজ্ঞান হয়ে গেছেন? আমি তো জানতাম আপনি অনেক সাহসী। আয়মান মুচকি হেসে মোবাইলটা কেটে দিল। একে একে সবগুলো গাড়ি ফুল স্পিডে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল বিলাসবহুল বাড়ির সামনে। সমস্ত গার্ড বাড়িটাকে চারদিক ঘিরে রেখেছে। আয়মান একাই ভেতরে ঢুকলো। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া গেল না। আয়মানের মোবাইল আবার বেজে উঠল। আয়মান, তুমি যে এমন কিছু করবে তা আমি খুব ভালো করেই জানতাম। তাই তো তুমি আসার আগে আমি ওখান থেকে সরে এসেছি। এখন আমাকে খুঁজে লাভ হবে না তোমার। সময় হলে নিজেই তোমার কাছে ধরা দেব। আপনি কে বলছেন? কি চান আপনি? আমার স্ত্রীকে ছেড়ে দিন। বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। বলেই কি বলেন, কি চাই আপনার? মহিলাটি পৈশাসিক হেসে উঠল। ফোন কেটে দিয়ে নাম্বারটা বন্ধ করে দিল। আয়মান হাঁটু গেড়ে বসে পড়ল। নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। রাগ অভিমান করে প্রিয়তার উপর খেয়াল রাখেনি, অথচ শত্রুপক্ষ ঠিকই আয়মানের দুর্বলতা ভেবে প্রিয়তাকে তুলে নিয়ে গেছে। রাত 12টা। ঘুমন্ত নগরীতে নির্ঘুম রাত কাটাচ্ছে আয়মান। অজানা অচেনা বাড়িতে বসে আছে। যদি কোনো প্রমাণ পাওয়া যায়। রেহেনা বেগম অজ্ঞান হয়ে পড়ে আছেন মেয়ের জন্য। আমিরুল ইসলাম আর পিয়াস রেহেনা বেগমের পাশে বসে আছে। আরিয়া কুসুম বাড়িতে আছে। অন্য কোনো বিপদ যাতে না হয় তাই বাড়িতে কড়া সিকিউরিটির ব্যবস্থা হয়েছে। কিছুক্ষণ পরেই আয়মানের ফোনে মেসেজ আসলো। আয়মান একাই বেরিয়ে গেল প্রিয়তার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা পর পৌঁছালো শহরের বাহিরের একটি পুরানো বাড়িতে। শুনশান নীরবতায় বাড়িটাকে ভয়ানক লাগছে। আয়মান চারদিকে চোখ বুলিয়ে ভেতরে হাঁটতে লাগলো। ভেতরে আসতেই সারি সারি ঘর। শেষ মাথার ঘরটায় প্রিয়তা বন্দি আছে। আয়মান হতদন্ত পায়ে সেই ঘরের দিকে এগোতে থাকলো। বিশাল বড় হলরুমের মতো ঘরে বসে আছে এক মহিলা। পরনে সিল্কের পাতলা শাড়ি, চুলগুলো ঘাড় অব্দি, গায়ের রং ফর্সা, মুখ মেকআপের বেশ বিলাসবহুলভাবেই বসে আছে। আয়মান ঘরে ঢুকে চারদিক দেখলো। কয়েকজন চেলাফেলা দাঁড়িয়ে আছে। আয়মান মহিলাটিকে দেখার জন্য চেষ্টা করছে, কিন্তু মহিলাটি পেছন ফিরে বসে আছে। তাহলে এসে গেছো তুমি? আমার স্ত্রী কোথায়? এত অধৈর্য কেন হচ্ছ? তোমার স্ত্রীকে আদর যত্নেই রাখা হয়েছে। কে আপনি? আপনি পেছন ফিরে কথা বলছেন কেন? চেহারা দেখার খুব ইচ্ছে বুঝি? নিজেকে সামলাতে পারবে তো আয়মান? আয়মান মির্জা কখনো দুর্বল হয় না। আপনি কে? কি উদ্দেশ্য আপনার? এভাবে চোরের মতো কথা না বলে চোখে চোখ রেখে কথা বলুন। মহিলাটি উঠে দাঁড়ানো। হা হা করে হেসে পুরো বাড়ি কাঁপিয়ে আয়মানের দিকে ফিরল। আয়মান অবাকে কিংকর্তব্য বিমূঢ়। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বিনা মেঘে বজ্রপাত হচ্ছে আয়মানের শরীরে। চোখের সামনে এই বীভৎস দৃশ্য আয়মানের শরীরে কাঁটা দিয়ে উঠল। চোখের সামনে ভাসছে 17 বছর পুরনো সেই দিনের দৃশ্য। রাগ ছেয়ে গেল পুরো শরীরে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো সামনের মহিলাটির দিকে।
যার প্রতি ভালোবাসা থাকাটা অন্যায় হবে। সামনের মহিলাটি একটা পরিবারের খুনি, খুব বাজেভাবে ধ্বংস করেছে 3টি হৃদয়। এই মহিলার কি শাস্তি হওয়া দরকার? আয়মানের কান থেকে গরম বাতাস বের হচ্ছে। মা, তুমি এত বছর পরও আমার পেছনে লেগে আছো, কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? মহিলাটি আবার হাসল। যাক, এত বছর পরেও মনে আছে তাহলে আমাকে। তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি। টেবিলে রাখা কাগজগুলোতে তাড়াতাড়ি সই করে দাও। আগে বলো, আমার স্ত্রী কোথায়? মহিলাটি ইশারা করতেই একটা পর্দা সরে গেল। প্রিয়তাকে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারে। আয়মান দৌড়ে যেতে চাইলে মহিলাটি আয়মানকে আটকে দেয়। আগে সই করো আয়মান, তারপর তোমার স্ত্রী। আয়মান কাগজগুলো না দেখে সই করতে লাগলো। মহিলার হাতে কাগজগুলো ধরিয়ে দিয়ে আয়মান প্রিয়তার দিকে এগোলো। মহিলাটি অবাক কণ্ঠে পেছন থেকে বলল, এত ভালোবাসো নিজের স্ত্রীকে যে কাগজগুলো একবার দেখলেও না? আয়মান থমকে দাঁড়ালো। পেছন ফিরে মুচকি হেসে বুকের বাঁ পাশে হাত রেখে সহজ কণ্ঠে বলল, তুমি যদি আমার হৃৎপিণ্ডটাও চাও প্রিয়র মুক্তিপণ হিসেবে, চাইতে আমি এতটুকু দেরি করতাম না। আর সামান্য কাগজের কথা ভাবতে বলছো? মহিলাটি থমকে দাঁড়ালো, কিছু বলল না। আয়মান প্রিয়তার কাছে ছুটে গেল। প্রিয়তা ক্লান্ত হয়ে ঝিম মেরে বসে আছে, চোখ খুলতেই পারছে না। আয়মান নিজেকে স্বাভাবিক করলো। প্রিয়তাকে কিডন্যাপ করা মহিলাটা যে আয়মানের মা, সেটা যদি প্রিয়তা জানে হয়তো আয়মানকে ঘৃণা করবে। আয়মানের ভয় হতে লাগলো যদি প্রিয়তা সব শুনে ফেলে। আয়মান বিষণ্ণ কণ্ঠে বলল, এই প্রিয়, চোখ খোলো, তোমার কিচ্ছু হয়নি, আমি এসে গেছি প্রিয়। আয়মান তাড়াতাড়ি বাঁধন খুলে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা চুপচাপ আয়মানের সাথে মিশে আছে। আয়মানের মা শমী সুলতানা কাগজগুলোতে চোখ বুলিয়ে মিষ্টি করে হেসে আয়মানের দিকে তাকালো। আয়মান এখনো পর্যন্ত জানে না সে তার বাবার সবচেয়ে প্রিয় জিনিসটা নিজের ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছে। হঠাৎ দরজা লাথি মেরে দরজা ভাঙার আওয়াজে সবাই চমকে গেল। আয়মান পেছনে তাকিয়ে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। সুমি সুলতানা কিছুটা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো। মহিলা পুলিশ সদস্য সুমি সুলতানাকে ধরে ফেলেছে। সুমি সুলতানা আয়মানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার করে বলল, আয়মান, তুমি আমার সাথে বেইমানি করেছ। আমি আবার ফিরে আসব। এ দেশের আইন আমাকে আটকে রাখতে পারবে না। তোমার জীবনের অন্ধকার নেমে আসবে আয়মান। সুমি সুলতানা সহ তার লোকজনকে নিয়ে গেল পুলিশ। আয়মান ঠাই হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই মাথায় ঢুকছে না। তাকে এভাবে কে সাহায্য করলো? মাথায় সবকিছু গোলমাল হয়ে গেল। আয়মান সব চিন্তা ছেড়ে ফেলে প্রিয়তার কাছে আসলো। ইতিমধ্যে আয়মানের কার্ডটা সেখানে পৌঁছে গেছে। আয়মান প্রিয়তার মুখে পানির ছাপটা দিয়ে প্রিয়তার কপালে চুমু এঁকে দিল। এখন কেমন লাগছে সুইটহার্ট? প্রিয়তা ক্লান্ত চাহনিতে আয়মানের দিকে তাকালো। আমাকে এখান থেকে নিয়ে চলুন, এখানে খুব ভয় করছে আমার। আয়মানের হঠাৎ রাগ হলো। কে বলেছে বাপের বাড়িতে গিয়ে থাকতে? নিজে নিজে একা একা পাগলামি করলে পাক ভার্সিটিতে যেতে। প্রিয়তা না বুঝলেও সবাই জানে আয়মানের দুর্বলতা। প্রিয়তা এত বছর জীবনে যে ছেলে কোনো মেয়ের দিকে তাকায়নি, সে হঠাৎ করে বিয়ে করে ফেলবে, আবার বইয়ের আঁচল ধরে বাসায় বসে থাকবে। সবাই তো খুব ভালো করেই জেনে গেছে আয়মানের দুর্বলতা। প্রিয়তা একটু সাবধানে থাকবে না? প্রিয়তা আয়মানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটাকে শ্রাবণের আকাশের মতো লাগে, কখনো বা রৌদ্র উজ্জ্বল নীল আকাশ, কখনো বা ঘন কালো মেঘে ঢাকা। আয়মান গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে এখানে রেখে যাব? কেন নিব তোমাকে? নিজেই তো পাগলামি করে একা একা ঘুরছিলে ফিরছিলে, এখন কেন আমাকে বলছো এখান থেকে নিয়ে যেতে? থাকো এখানে। প্রিয়তা ফোঁস করতে করতে বলল, আমি ইচ্ছে করে এসেছি নাকি? আপনার শত্রুরাই তো আমাকে নিয়ে এসেছে। আপনার সাথে বিয়ে না হলে আমার সাথে এমনটা হতো না। এজন্য রাজনীতিবিদদের আমার একদমই পছন্দ না। আয়মানের ভেতরটা কেমন করে উঠল। কিভাবে বলবে প্রিয়তাকে রাজনীতিক কোনো শত্রুপক্ষ নয়? তার গর্ভধারিণী মা তার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। পৃথিবীর সংজ্ঞা অনুযায়ী মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু আয়মানের ক্ষেত্রে তার বিপরীত হলো কেন? শুধুমাত্র আয়মানের জীবনটাই কি বিপরীতক্রমে আবর্তন করে? আয়মানের হৃদয়ের তোলপাড় প্রিয়তাকে পুষতে দিল না। নিজেকে স্বাভাবিক করে বলল, নিজে নিজে যেতে পারলে যাও, আমি তোমাকে নিয়ে যাব না। অনেক তো সাহসিকতা দেখিয়েছ, এইবার একা একা বাড়িতে চলে যাও, দরজা খোলা আছে। ওকে, যাচ্ছি।
আপনি আমাকে কি ভেবেছেন? ছোট বাচ্চা? প্রিয়তা উঠে দাঁড়ালো। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, শরীরটাও দুর্বল লাগছে। কিছুক্ষণ তেজ দেখিয়ে হেঁটে থমকে গেল। মাথাটা ঘুরছে। আয়মান পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। ইচ্ছে করছে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরল না। প্রিয়তাকে একটু শাস্তি দেওয়া উচিত। প্রিয়তার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। আস্তে আস্তে লুটিয়ে পড়ে যেতেই আয়মান আগলে ধরল। এখন কেমন লাগছে? আর পাগলামি করবে? প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে আছে। আয়মান থামছে না। আমি যদি আজকে না আসতাম তখন কি হতো? এখানে একা একা রাত কাটাতে হতো। এই দেখো, কত তেলাপোকা টিকটিকি। প্রিয়তা দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে চুপসে গেল। চিৎকার করে আয়মানের বুকে চোখ বন্ধ করে মুখ গুজে রাখলো। আয়মান মুচকি হেসে প্রিয়তাকে কোলে তুলে নিল। গাড়ি চলতে লাগলো। প্রিয়তা ঘুমিয়ে পড়েছে। আয়মান যত্নে প্রিয়তাকে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। রাত 4টা ছুঁই ছুঁই। বাসার কলিং বেল চাপতে রেহেনা বেগম দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল। আয়মান প্রিয়তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়মান শব্দ করে কাঁদতে না করলো। যদি প্রিয়তার ঘুম ভেঙে যায়? আয়মান প্রিয়তাকে বিছানায় শুইয়ে দিল। গায়ে কম্বল জড়িয়ে কপালে চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আয়মান আমিরুল ইসলামের সামনে দাঁড়ালো। বাবা, আমি কথা দিয়েছিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দেব। আমি আমার কথা রেখেছি। আমিরুল ইসলাম চুপচাপ দাঁড়িয়ে আছে। আয়মান যাওয়ার জন্য পা বাড়ালো। রেহেনা বেগম পেছন থেকে বলল, আয়মান আজকে রাতটা এখানে থেকে যাও। পেছনে না তাকিয়ে বলল, সবার কাছে শ্বশুর বাড়ি মানে মধুর হাড়ি হলো, আমার কাছে অপমান আর অবিশ্বাসের হাড়ি। আসি মা, প্রিয়ার খেয়াল রাখবেন। আয়মান হন হন করে বেরিয়ে গেল। রেহেনা বেগমের খারাপ লাগলো। আয়মান তো সত্যি কথাই বলেছে। সকালের পাখির কিচিরমিচির শব্দে প্রিয়তার ঘুম ভেঙে গেল। নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে মনের ভেতর শূন্যতা অনুভব করলো। আয়মান তাকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে এখানে নিয়ে আসলো। তবে কি আয়মান তাকে আর ভালোবাসে না? যে মানুষটা তাকে ছাড়া থাকতে পারতো না, সেই মানুষটা আজ নিজ ইচ্ছায় প্রিয়তাকে দূরে ঠেলে দিল। তবে কি আয়মান প্রিয়তার চোখের ভাষা বোঝে না? প্রিয়তা তো কালকে রাতে খুব করে চেয়েছিল ওই বাড়িতে যেতে, কিন্তু আয়মান কি করলো এটা? প্রিয়তার চোখের কোণে পানি জমে গেল। 2 দিন পর প্রিয়তা অচেতন হয়ে পড়ে আছে। আয়মান পাশে বসে প্রিয়তাকে পরখ করছে। রাগে হাত মুঠ বন্ধ করে চেয়ারে আঘাত করছে। কত বড় সাহস প্রিয়তার! এক্ষুনি ইচ্ছে করছে খুন করে দিতে। তোমার জন্য আমার সহজ সরল রূপ না, ভিলেন ভিলেন রূপটাই বেস্ট। বলে দিলাম, নিজের ইচ্ছায় আসতে তা না করে আমার থেকে মুক্তির ফোন দিয়ে এটেছ। বের করছি তোমার মুক্ত। আয়মানের কণ্ঠে ধীরতা থাকলেও মনে ভয়ের উদয় হয়েছে। প্রিয়তা যদি সত্যিই তাকে ছেড়ে চলে যায়, যার প্রতি মনের টান থাকে না, তাকে কিভাবে বেঁধে রাখবে? একদিন না একদিন তো চলেই যাবে। মস্তিষ্কে তুমুল ঝড় বইছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই অতীতের স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। চোখ খুলে প্রিয়তার দিকে তাকালো। কত নিষ্পাপ লাগছে তাকে। এমন নিষ্পাপ চাহনির অধিকারী কোনো রমণী কি পারবে কাউকে কষ্ট দিতে? আয়মান প্রিয়তার বন্ধ নেত্র পল্লবে আলতো করে চুমু খেলো। প্রিয়তা নড়াচড়া করে চোখ খুলে তাকিয়ে হকচকিয়ে উঠে বসলো। আপনি? আমি তো উকিলের অফিসে ছিলাম, এখানে কিভাবে এলাম? প্রিয়তা কিছুটা থেমে আবার বলল, আমাকে কি এখানেই আপনি এনেছেন? কিভাবে জানতেন আমি কোথায়? প্রিয়তার বোকা বোকা প্রশ্ন। আয়মান বাঁকা হেসে প্রিয়তার দিকে ঝুঁকে ফু দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল। চোখে চোখ রেখে বলল, তোমার কি মনে হয় তুমি যেখানে খুশি যাবে, আমি কোনো খবর রাখবো না? এটা কি হয়? তোমার সাহস কি করে হয় উকিলের কাছে যাও? কেন গেলে বলো? প্রিয়তা কিছুটা রেগে গিয়ে বলল, এই কথাটা তখনও জিজ্ঞাসা করতে পারতেন। এত কিছু করে এখন এগুলো কেন জিজ্ঞাসা করছেন? এখন কিছু বলবো না আমি। আয়মানের মুহূর্তে হাসি মাখা মুখে রাগে ছেয়ে গেল। আমি বলতে বলেছি? বলো, কেন গিয়েছিলে আমাকে ডিভোর্স দিতে? প্রিয়তা হাঁ করে তাকিয়ে রইল। আয়মানের ওভার রিয়াক্টের কারণ এখন পরিষ্কার হলো প্রিয়তার কাছে। প্রিয়তার মনে এমন ভাবনা না আসলেও আয়মানের ঠিকই এলো। প্রিয়তার মুখে অবাধ্য হাসি দেখা দিল। আয়মান ভ্রুকুচকে প্রিয়তার দিকে তাকালো। কি হলো বলো? হাসছো কেন? আপনার কথা শুনে হাসছি। না হেসে কেন গিয়েছিলে সেটা বলো। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আমি রেগে গেলে
কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রিয়তা হাসি থামাতে চেয়েও পারছে না। অসময়ে হাসিটা খুবই বিরক্তকর লাগছে। আয়মানের রাগ তার কাছে এখন ভয় লাগে না। আর একটু রাগিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু বেচারা আয়মান অবস্থা থেকে আর কিছু করলো না। আমি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু আপনিও বিষয়টা অন্যভাবে জটিল করে ফেললেন। আয়মান প্রশান্তিতে শ্বাস নিল। আমি এখন বাড়ি যাব, অনেকক্ষণ হয়ে গেছে, বাবা মা চিন্তা করবে। আয়মানের হৃদয়ে তীব্র ব্যথা অনুভব হলো। প্রিয়তা কেন তার থেকে দূরে থাকতে চাইছে? আয়মান কি এত অপরাধ করেছে যা শাস্তিগত 2 মাস ধরে পাচ্ছে? আয়মান নীরবতা প্রিয়তা বুঝেও না বোঝার ভান করে উঠে দাঁড়ালো। আয়মান ছোট্ট করে ডাকলো, প্রিয়তা। প্রিয়তা অবাক হয়ে পেছনে তাকিয়ে আয়মানকে পরখ করলো। বিয়ের 9 মাসে এই প্রথম আয়ান তাকে পুরো নামে ডেকেছে। আয়মান তখনও খালি বিছানার দিকে তাকিয়ে আছে। তোমাকে আমার অতীত নিয়ে কিছু কথা বলতে চাই, জানি না তুমি কিভাবে নেবে। কথাগুলো তবুও বলা উচিত আমার। আমি মাকে ফোন দিয়ে আগেই বলেছি তুমি আমার সাথে আছো। আমাকে মাত্র 3 ঘন্টা সময় দাও, কথা শেষ হলে আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। প্রিয়তার সব কিছু অবাক লাগছে। কিছুক্ষণ আগে তো সব কিছু ঠিকই ছিল, এখন কি হলো হঠাৎ? প্রিয়তা ঘুরে দাঁড়ালো। আয়মান প্রিয়তাকে নিয়ে ছাদে চলে গেল। অস্তমান সূর্যের লালচে আলোতে বাড়িটাকে সুন্দর লাগছে, কিন্তু বাড়িটা বড্ড অচেনা। প্রিয়তার সবুজ গাছ গছালির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজকীয় প্রাসাদটি। ছাদ থেকে উত্তরের কদম গাছের উপর চোখ পড়ল প্রিয়তার। প্রাণবন্ত সবুজের মাঝে শুভ্র কদম সৌন্দর্য সৃষ্টির কৃপণতা করেনি। শুনশান নীরবতা, বাড়িতে মানুষের আনাগোনা না থাকলেও পাখিদের নিত্য বসবাস। নিজের প্রিয়জনদের সাথে আলাপে ব্যস্ত পাখিগুলো। টিয়ারা কয়েকজন মিলে জরুরি বৈঠকে। একজোড়া শালিক অনেকক্ষণ ঝগড়া করছে, হয়তোবা সাংসারিক বিভেদ চলছে তাদের মধ্যে। মেয়ে শালিকটি হঠাৎ উঠে চলে গেল। প্রিয়তা পাখিটির দিকে তাকিয়ে রইল। পাখিদেরও মান অভিমান হয় বুঝি? পাখিটি কি অভিমান করে চলে গেছে, নাকি আমার মতো কেউ আত্মসম্মানে আঘাত করেছে বলে চলে গেল? প্রিয়তার উত্তর জানা নেই। আয়মান এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ অতীতের চাপা দেওয়া ক্ষতগুলো বহু বছর পর তাজা হয়ে উঠেছে। আজ আর একবার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হবে তার জীবনে। মনের মাঝে হাজার শব্দ উথাল পাথাল করলে ও মুখ আসছে না, এলোমেলো লাগছে সব। আগে তো এমন হয়নি কখনো। তবে কেন আজ এত জড়তা? আষ্টি পিষ্টে জড়িয়ে ধরল আয়মানকে। দুজন মানবীর নীরবতার মাঝে, ধরণী মাঝে সন্ধ্যা নেমে এলো। কাছের কোনো মসজিদ থেকে মধুমাখা কণ্ঠে মুয়াজ্জিন মাগরিবের আজান দিচ্ছে। আস্তে আস্তে পাখিরাও চুপ হয়ে সেই সুন্দরতম সুর শুনছে। আজানের ধ্বনিতে মুখরিত প্রকৃতি। প্রিয়তা ওড়না টেনে মাথায় দিল। আয়মানের নিশ্চিত অবস্থা দেখে কাছে এগিয়ে আসলো। কেন জানি সংকোচ ইচ্ছে হচ্ছে আয়মানের সাথে কথা বলতে। তবুও বলল, আপনি না আমাকে কি বলবেন? আয়মানের ধ্যান ভাঙল। কিছুটা দূরে গিয়ে ছাদের কোণে দাঁড়ালো। দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করলো। কণ্ঠ ক্ষীণ কাঁপছে, চোখ লাল হয়ে আছে। এই এলাকার সাবেক এমপি ছিলেন আমার বাবা, আসাদ মির্জা। ছোট থেকে রাজনৈতিক জ্ঞানে বাবা পটু ছিল বলেই বাবা দক্ষ হাতে রাজনীতি সামলিয়েছেন। বাবা এমপি হওয়ার পর ভার্সিটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই মাকে দেখে বাবার পছন্দ হয়। দেরি না করে নানা ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। মাও রাজি ছিল। বাবা দেখতে সুদর্শন, চরিত্র চালচলন ভালো বলে নানা ভাইও রাজি ছিলেন। ধুমধাম করে বিয়ে হয়ে গেল ওনাদের। বিয়ের পর বাবা নিজ হাতে মাকে রান্না করে খাওয়াতো। অন্তত অত্যন্ত কেয়ার করতো মায়ের। 1 বছর পর আমার জন্ম হলো। এই মুহূর্তে যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়িতেই আমার জন্ম। বাবা মা দুজনেরই অনেক আদরের ছিলাম ছোটবেলায়, কিন্তু কিছুটা বড় হওয়ার পর বুঝলাম মায়ের আমার প্রতি উদাসীনতা সৃষ্টি হয়েছে। বাবা এই নিয়ে কিছু বলতো না। আমার দেখাশোনা হাজারো ব্যস্ততার মাঝেও বাবাই করতেন। মা সবসময় বাহিরে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকতো। কেমন জানি পাল্টে গেল মা। বাবা মাকে ভালোবাসেই বিয়ে করেছিল বলেই মায়ের প্রতি বাবার দুর্বলতা ছিল, তাই কিছু বলতো না। আমার জন্মের 12 বছর পর পুতুলের জন্ম হলো। তখনও মায়ের স্বভাব পাল্টায়নি। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। পুতুল আর আমি সবসময় মিলেমিশে থাকতাম।
মায়ের প্রতি আমারও কেমন বিরক্তি এসে গেল। সবসময় বাবাকে দেখতাম, বাবার চোখ ভেজা থাকে, সবসময় চিন্তিত থাকে। পুতুল মাকে ততটা কাছে পায়নি বলে ও মায়ের জন্য কান্না করতো না। ওর কাছে বাবাকে মা মনে হতো। একদিন সকালে বাবা মায়ের কথায় আমার ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে দৌড়ে ওনাদের ঘরে গিয়ে নিস্তব্ধ হয়ে গেলাম। মা কাপড় গোছাচ্ছেন, বাবা কান্না ভেজা কণ্ঠে আকুতি মিনতি করছে থেকে যাওয়ার জন্য, কিন্তু মায়ের মন গলেনি। আমার কাছে মনে হচ্ছিল বাবা কোনো পাথরের সাথে কথা বলছিল। এক নিষ্ঠুর হৃদয়হীন নারীর কাছে বাবার বারবার আকুতি ছিল, আমাদের জন্য হলেও যেন থেকে যায়। মা ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। বাবা মায়ের পা ধরে আমাদের সুন্দর জীবনের অনুরোধ করলো। আমি তখনও ঘোরের মধ্যে ছিলাম। বাবাকে কখনো কারো কাছে মাথা নত করতে দেখিনি। আজ সেই বাবা এক নারীর পায়ে পড়ে আছে। চিরকাল শুনে এসেছি, বাবারা সন্তানদের ছেড়ে গেলে ও মা কখনো ছেড়ে যায় না, কিন্তু আমার ক্ষেত্রে তার বিপরীত হলো। বাবার চোখের জল দেখে আমিও কেঁদে নিলাম, কিন্তু মাকে থেকে থেকে যাওয়ার জন্য একবার অনুরোধ করিনি। যে মানুষটা তার জন্য পৃথিবীর উথাল পাতাল করতে দ্বিধাবোধ করতো না, হাজার ব্যস্ততার মাঝেও যার জন্য অপরন্ত সময় থাকে, যে মানুষটা হারানোর ভয়ে সবসময় চুপচাপ সব মেনে নিতে পারে, সেই মানুষটাকে যে ছেড়ে যেতে পারে, তাকে আমি বা কি অনুরোধ করব? সেদিন মা চলে গেল। বাবা বাকশূন্য হয়ে ঘরের এক কোণে পড়ে থাকতো। আমার সব সময় মনে হতো বাবার দোষী মাকে হারিয়েছে। ভালোবেসে এতটা দুর্বল হওয়া উচিত ছিল না। মাকে যদি এত স্বাধীনতা না দিত, প্রথম থেকে শাসন করতো, তাহলে আমাদের পরিবারটাও সুন্দর হতো। দুদিন পর মা বাবাকে ডিভোর্স লেটার পাঠালেন, সঙ্গে কিছু ছবিও। মা অন্য কাউকে বিয়ে করেছে, কিন্তু লোকটাকে বাবার চেয়ে পারফেক্ট মনে হয়। আমি না আজও হিসাবটা মেলাতে পারিনি। কেন মা এমন করলো? একটা হয় টাকার জন্য, না হয় ভালোবাসার জন্য ছেড়ে যায়, কিন্তু বাবার দুইটাই ছিল। তবুও কেন এভাবে ছেড়ে গেল? আজ ঝাপসা লাগছে সব। বাবার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। পুতুল এতদিন মায়ের জন্য না কাঁদলেও মা চলে যাওয়ার পর সবসময় কান্না করত। বাবা আমাকে আর পুতুলকে জড়িয়ে ধরে নিজ শব্দে চোখের জল ফেলতেন। মা চলে যাওয়ার এক সপ্তাহ কেটে গেল। বাবা প্রতিদিন সকালে আমাদের নিয়ে হাঁটতে যেতেন। সেদিনও আমি ভোরে উঠে বাবার ঘরে গেলাম। বাবা ঘুমিয়ে আছে ভেবে আমি বাবার কাছে এগিয়ে গেলাম। গায়ে হাত দিয়ে দেখি বাবার শরীর ঠান্ডা হয়ে আছে। আমি তখন এত কিছু বুঝতাম না, ভেবেছি হয়তো ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্যানটা বন্ধ করে আবারও বাবার কাছে গিয়ে বসলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বাবা উঠল না। আমি উপায় না পেয়ে বাবার চালকদের ডাকলাম। তার মধ্যে রহিম চাচা ছিল, আমাদের খুব কাছের। উনি বাবার শরীরে হাত দিয়ে কেঁদে ফেলল। আমি হাঁ করে দাঁড়িয়ে আছি, আমারও ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। রহিম চাচা আমার কাছে দৌড়ে এসে বুকের মধ্যে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আয়মান রে, তোর বাবা আর নেই, বড়বাবু আর নেই রে আয়মান। আমি কানে কথাগুলো বাজতে লাগলো, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে আমার। চোখের জল শুকিয়ে গেছে। শুধু হাঁ করে বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা নেই, এই কথাটা মিথ্যা মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে বাবা কিছুক্ষণ পরে উঠে আমাদের দুই ভাই বোনকে নিয়ে হাঁটতে বের হবে। মায়ের অভাব বুঝতে দেয়নি যে বাবা চলে গেলে কাকে নিয়ে থাকবো? এই পৃথিবীতে আমাদের আপন বলে কেউ থাকলো না। বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে। আমি হঠাৎ কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। বাবা বাবা বলে চিৎকার করে উঠলাম। ঝাঁপড়ে পড়লাম বাবার বুকে, কিন্তু বাবা আমার কান্না শুনে উঠল না। এক নিষ্ঠুর হৃদয়হীন নারীর কারণে অভিমান করে চলে গেছে দূর অজানায়। বাবার দাফন সম্পন্ন করে বাসায় এসে পুতুলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। পুতুল শুধু বারবার বাবাকে খুঁজছে আর জিজ্ঞাসা করছে, দা ভাই, বাসায় এত মানুষ কেন? অন্য সময় বাসায় অনেক মানুষ থাকলে তো, বাবা থাকলে, আজ বাবা কোথায় দা ভাই, বলো না। হয়তো সেদিন ছোট্ট পুতুলের মনেও তুমুল ঝড় বইছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারেনি। একা একা কাটতে লাগলো আমাদের সময়। বাবার শত্রুর অভাব ছিল না। সবার ধারণা ছিল আমি বড় হয়ে বাবার মতোই হব, তাই নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করত। এমনকি বাবার ব্যবসার সম্পত্তির প্রতি লোভও ছিল পরখ। আবার সবসময় ছায়া হয়ে থাকা কাছের মানুষগুলো গিরগিটির মতো বদলাতে লাগলো।
প্রিয়তা চুপচাপ আয়মানের কথাগুলো শুনছে। আজ তার কাছে আয়মানকে অন্যরকম মনে হচ্ছে। নিঃস্ব, অসহায়, দুঃখ কষ্টে জর্জরিত এক জীবন আয়মানের। কতটা সংগ্রামী জীবন আয়মানের। এতটা কষ্ট নিয়েও মানুষ বেঁচে থাকতে পারে তা আয়মানকে না দেখলে হয়তো জানতো না। অথচ এই মানুষটার উপরটা হিংস্রতায় মোড়ানো। দেখলে মনে হয় মন বলে কিছু নেই। নেই কোনো মায়া, মমতা, ভালোবাসা। কিন্তু এই মানুষটার ভেতরে যে দুরারোগ্য ব্যাধি দিন দিন কষ্ট দিচ্ছে তা কে বা জানতো। প্রিয়তার আয়মানের জন্য খুব কষ্ট হচ্ছে। চোখে পানি টলমল করছে। তবুও কোনো মতে পানি ধরে রেখে আয়মানের কথাগুলো শুনছে।